আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আপনারা ইতিমধ্যে একটি বিষয় নিয়ে সন্দেহে নিপতিত হয়েছেন, সেটি হচ্ছে আজকে দৈনিক কালের কণ্ঠ, যুগান্তর সহ কয়েকটি জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনে একটি নিউজ প্রকাশিত হয়েছে যে এমপিভুক্ত শিক্ষকদেরকে আসন্ন ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা সরকার দেবে। এই বিষয়টি নিয়ে আমরা কয়েকটি জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনের রিপোর্ট দেখেছি। পাশাপাশি আরেকটি রিপোর্ট আমরা দেখেছি ডেইলি ক্যাম্পাসের রিপোর্টার, তিনি মন্ত্রণালয়ের 2 জন ডেপুটি সেক্রেটারি এবং 2 জন জয়েন্ট সেক্রেটারিকে কোট করে বলেছেন তারা এই ব্যাপারে কিছুই জানেন না। বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। শিক্ষকরা অনেকেই নিজেদের মতো করে মাধুরী মিশিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছেন যে আগামী ঈদুল ফিতর থেকে আমাদের শিক্ষকরা এবং কর্মচারীরা শতভাগ উৎসব ভাতা পেতে যাচ্ছে। দেখুন, অনেকে এখানে বলেছেন, বিশেষ করে যাদের সাক্ষাৎকার ডেইলি ক্যাম্পাস নিয়েছে, যে 2 জন ডেপুটি সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারির, ওনারা বলেছেন যে এটা একটু সময়ের দরকার, এই সময়ের মধ্যে এটা সম্ভব না এবং এই ব্যাপারে কোনো আলোচনা তারা শুনেননি। ওনারা বলেছেন যে এটা যদি সরকার সিদ্ধান্ত নেই, অধিদপ্তরগুলোকে চিঠি দিতে হবে, তারা ওখান থেকে হিসাব দেবে, হিসাব দেওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেবে, অর্থ মন্ত্রণালয় যদি এগ্রি করে তখন ডিউ জারি হবে। হ্যাঁ, এখানে সময় কিছুটা লাগতে পারে, লাগার কথা, কারণ আপনারা জানেন আমরা যখন গত বছর ফেব্রুয়ারি মাসে শতভাগ উৎসব ভাতার দাবিতে টানা 22 দিন আমরা আন্দোলন করেছি এবং আমাদের আন্দোলনের প্রেক্ষিতে তৎকালীন শিক্ষা উপদেষ্টা তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমাদের উৎসব ভাতাটা ঈদুল আজহা থেকে বৃদ্ধি করবেন এবং অন্যান্য ভাতাগুলো বাজেটে বৃদ্ধি করবেন। আমরা তখন আন্দোলন স্থগিত করে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আমরা ওখান থেকে চলে আসি। এরপরে এটা নিয়ে প্রায় প্রতিদিন আমাদের কোনো না কোনো টিমকে প্রতিদিন মন্ত্রণালয়ে যেতে হয়েছে এই উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপনের জন্য। আমরা নাচুর বান্দার মতো লেগেছিলাম, যার কারণে মন্ত্রণালয় একরকমের বিরক্ত হয়ে আমাদের উপর উৎসব ভাতাটি প্রায় 20 বছর পরে শিক্ষকদের 25 থেকে 50-এ উন্নীত করেছেন। এটা একটু সময় লেগেছে, কিন্তু সরকার যদি আসলে চায় যে সরকার উৎসব ভাতাটা দেবে, যে সময় হাতে আছে এই সময়ে দেওয়া সরকারের পক্ষে কোনো বিষয় না। 1 সপ্তাহের মধ্যে ইচ্ছা করলে সরকার প্রজ্ঞাপন জারি করতে পারবে। কারণ আমাদের যে উৎসব ভাতার হিসাব, আমরা এখন শিক্ষকরা 50% পাই, আমাদের কর্মচারীরা 50% পাই। আমাদের গত ঈদে কিন্তু 50 করে সবার দেওয়া হয়েছে। সুতরাং ওই সময় যে খরচটি লেগেছে এর দ্বিগুণ খরচ লাগবে। হয়তো কিছু শিক্ষক রিটায়ারমেন্টে গিয়েছে, তাদের কিছু কমবে, কিছু নতুন যুক্ত হয়েছে, তাদের বাড়বে। সব মিলিয়ে আমাদের 50% বোনাস কত টাকা আসে শিক্ষক এবং কর্মচারীদের, এর হিসাব কিন্তু আমাদের প্রত্যেকটি অধিদপ্তরে আছে। মাওসিতে স্কুল এবং কলেজের, আমাদের মাদ্রাসা অধিদপ্তরে মাদ্রাসার এবং
কারিগরি অধিদপ্তরে কারিগরি শিক্ষক কর্মচারীদের হিসাব কিন্তু আছে। সরকার চাইলে, সরকার যদি মনে করে যে আমরা এই উৎসব ভাতাটিকে আমরা শতভাগে উন্নীত করব, 1 সপ্তাহের মধ্যেই সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে সরকার দিবে কিনা। এখানে দেখেন, আপনারা হয়তো আপনারা খেয়াল করেছেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের যে কার্যালয় আছে, ওখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে, শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আনন্দমুখর করা যায়, কর্মমুখী করা যায়, স্পোর্টস এটাকে কিভাবে, স্পোর্টসটাকে কিভাবে খেলাধুলার সাথে অ্যাকোমোডেট করা যায়, এগুলো নিয়ে কিন্তু আজকে একটি মিটিং হয়েছে। এই মিটিং এর পরেই কিন্তু মূলত এই নিউজটি হয়েছে। সুতরাং যারা নিউজটি করেছেন, যদিও ওনারা ওইভাবে সোর্স আপনার উল্লেখ করতে পারেননি নির্ধারিতভাবে, নিশ্চয়ই ওনারা কোথাও থেকে নিউজটি শুনেছেন। আরেকটি বিষয় দেখেন, সেটি হচ্ছে আপনারা দেখেছেন বিএনপি সরকার নির্বাচনের আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল ফ্যামিলি কার্ড বিতরণ করবে। অলরেডি ফ্যামিলি কার্ড বিতরণের জন্য আপনার মিটিং হয়েছে এবং কিছু এলাকাকে আপনার নির্ধারণ করা হয়েছে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু করার জন্য। এরপর আরেকটি বিষয় আপনারা দেখেছেন, খাল খননের যে বিষয়টি, এই ব্যাপারেও আপনার পরিকল্পনা হচ্ছে অল্প সময়ের মধ্যে কিভাবে খাল খনন করা যায়। আরেকটি বিষয় আপনারা দেখেছেন, আজকে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় তিনি তার নিজস্ব প্রোফাইল থেকে একটি তথ্য শেয়ার করেছেন, সেটি হচ্ছে যে বিএনপির নির্বাচনী ইশতেহারের অনুযায়ী ওনারা ইমাম এবং মুয়াজ্জিনদের যে ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন, এই ভাতার কাজটি ঈদের আগেই কিছু কিছু এলাকায় ওনারা পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করবেন। তো এই কাজগুলো যদি ওনারা অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিতে পারেন করার জন্য, আমাদের শতভাগ উৎসব ভাতার বিষয়টি সরকার ইতিবাচকভাবে যদি নিয়ে থাকে, নেওয়ার সুযোগ আছে, যদি নিয়ে থাকে, সরকারের পক্ষে কিন্তু এটা বাস্তবায়ন করা ইজি। সরকার চাইলে মাত্র 1 সপ্তাহের ব্যবধানে প্রজ্ঞাপন জারি করা সম্ভব। এখনো ঈদের সময় আছে আরো প্রায় 27 দিন। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে সরকার আসলে এটা দিবে কিনা। আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় তিনি কিন্তু দায়িত্ব নিয়েই বলেছেন যে চমক আসছে। তা আমরা ওনার কাছ থেকে একটা চমক দেখতে চাই, আর সেই চমকটা হোক আসন্ন ঈদ উল ফিতর থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য শতভাগ উৎসব ভাতা প্রদানের চমক। এটা যদি এই সরকার শিক্ষকদের জন্য, কর্মচারীদের জন্য ব্যবস্থা করে, নিঃসন্দেহে এই উদ্যোগটি একটি মাইল ফলক উদ্যোগ হিসাবে ইতিহাসে বিবেচিত হয়ে থাকবে। কারণ আমরা এত অল্প সময় আসলে এই বিষয়টা আসলে প্রত্যাশা করি নাই। আমরা নিজেদের মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে সরকারকে একটু স্পেস দেওয়া দরকার। সরকার সবেমাত্র বসেছে। আমরা আগামী ঈদকে টার্গেট করে আমরা চিন্তা করছিলাম যে কিছু কর্মসূচি আমরা হাতে নেব, সংবাদ সম্মেলন, মানববন্ধন এবং আরো যদি কিছু কর্মসূচি নেওয়া যায় আমরা নেব। আমাদের এরকম একটা পরিকল্পনা আমাদের ছিল, কিন্তু আজকের এই নিউজটির পরে আমার মনে হচ্ছে যে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় যে বলেছিলেন যে আপনাদের যৌক্তিক দাবি দেওয়ার ব্যাপারে আন্দোলন করতে হবে না, ডিউ প্রসেসে জানালেই আমরা যৌক্তিক দাবি দেওয়াগুলো বিবেচনা করব। উনি যেহেতু বিভিন্ন টক শোতে কথা বলেছেন আমাদের উৎসব ভাতা নিয়ে, একাধিক টক শোতে উনি কথা বলেছেন, উনি এগুলো একবার খুব কাছ থেকে উনি জানেন, বুঝেন। এখনো আমাদেরকে আন্দোলনের পরেও আমরা এই গত ঈদ থেকে আমরা 50% আমরা উৎসব ভাতা পেয়েছি। 50% উৎসব ভাতা এন্ট্রি লেভেলে একজন শিক্ষকের জন্য তো আসলে কয় টাকা হয়? 6000 টাকা। এখন এই আজকের যে সময়, এই সময়ে 6000 টাকা দিয়ে একজন শিক্ষক তার পক্ষে ঈদ উদযাপন করা কতটুকু সম্ভব? 6000 টাকা দিয়ে তো আপনার 2টা জামাও কিনা যায় না। ভালো 2টা জামা কিনতে গেলে 6000 টাকা লাগে। তো পরিবারে তো শুধু 2 জন থাকে না, একজন শিক্ষকের মা থাকে, বাবা থাকে, স্ত্রী থাকে, 4-5 জন সন্তান থাকে, সব মিলিয়ে দেখা যায় 5 থেকে 6-7 সদস্যের একটা পরিবার। তো 6000 টাকা দিয়ে তো জামাই কিনা যাবে না, 2 জনের বা 3 জনের জামা কিনা যাবে। একজন শিক্ষক উৎসবটা কিভাবে করবেন? সে ঈদের সময় যে নিত্য প্রয়োজনীয় বাজার, এটা সে কিভাবে করবে? ঈদে রমজানে এবং ঈদে আপনার খরচ সবারই একটু বেশি হয়, যার যেটুকু তৌফিক আছে তৌফিক অনুযায়ী সবারই খরচ একটু বেশি হয়। তো এটা সে কিভাবে করবে? আসলে এটা খুবই কঠিন।
যাদের স্কিল একটু বেশি তারা হয়তো একটু সহজ তাদের জন্য। আর এটা যদি কুরবানির ঈদ হয় তাহলে তো আর কথাই নেই। 6,000 টাকা দিয়ে কুরবানির ঈদে কুরবানিতে শরিক হওয়া হয়তো কঠিন। আজকাল আপনার বড় একটা আপনার হাঁসের দাম আপনার 6,000 টাকা বিক্রি হয়, একটা মাছের দাম আপনার দেখা যায় আমরা দেখি 8,000 10,000 টাকা বিক্রি হয়ে যায় একটা মাছ। তো এটা যদি সরকার বিবেচনায় নেই এবং সরকার যদি মনে করে যে দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা বঞ্চিত এবং ওনারা যদি এটি বাস্তবায়নের জন্য উদ্যোগ নেন, আমরা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এটাকে স্বাগত জানাবো এবং আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকব। আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় আমাদের যে বৈষম্যগুলো আছে সবগুলোর ব্যাপারে উনি অবগত, কারণ উনি শিক্ষা মন্ত্রণালয়ে যেহেতু আগে প্রতিমন্ত্রী ছিলেন, জানেন। এর বাইরে যেহেতু উনি টক শোতে কথা বলেন, উনি আমাদের বিষয়গুলো, আমাদের প্রায় সব বিষয়গুলো উনি জানেন। যেহেতু জানেন সেহেতু ওনার পক্ষে এরকম একটি চমক নিয়ে আসা এটা অসম্ভব হবে আমি মনে করি না। আমরা অবশ্যই প্রত্যাশা করব যে আমাদের আসন্ন ঈদুল ফিতর থেকে যাতে শতভাগ উৎসব ভাতার আমাদের জন্য ব্যবস্থা করা হয়। আরেকটি বিষয় সেটি হচ্ছে আমাদের যে পে স্কেলের যে বিষয়টি, পে স্কেলের বিষয়টি নিয়ে আমি কালকেও কথা বলেছি, আপনারা দেখেছেন। ঢাকা মেট্রো লাউঞ্জে আমরা সরকারি কর্মচারী পরিষদের উদ্যোগে একটি প্রোগ্রাম ছিল, আমি ওখানে কথা বলেছি, কিন্তু সময় সংকীর্ণতার কারণে লম্বা কথা বলার সুযোগ হয়নি। পে স্কেলের আন্দোলনটা আমি কালকে বলেছি যে এখানে আন্দোলনের যে প্রসেসটা ছিল এখানে এটা হয়তো ভিন্ন যদি হইতো, সরকারের উপর বড় রকমের চাপ তৈরি হতো ওই সময়, এবং হয়তোবা ওই সরকারের কাছ থেকেই হয়তো প্রজ্ঞাপন আদায় করা সম্ভব হতো। আমরা জাতীয়করণ প্রত্যাশী জোট যতদিন পর্যন্ত পে স্কেলের প্রজ্ঞাপন না হবে ততদিন পর্যন্ত আমরা দাবি জানাতেই থাকব। এটা হচ্ছে আমাদের মোটামুটি আমরা এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যতক্ষণ পর্যন্ত আমাদের পে স্কেলের প্রজ্ঞাপন না হবে ততদিন পর্যন্ত আমরা দাবি জানাতেই থাকবো। এটা নিয়ে আমরা লেখালেখি করতে থাকবো, এটা নিয়ে আমরা বলতে থাকবো। আমরা যেখানেই কথা বলার সুযোগ হবে আমাদের সবার আগে আমরা কথা বলবো পে স্কেল নিয়ে। পে স্কেলের বিষয়টি নিয়ে ইতিমধ্যে সরকারি কর্মচারীরা আজকে একটি কর্মসূচি তারা ঘোষণা দিয়েছেন। আমরা তাদের কর্মসূচির সাথে আগেও আমরা ছিলাম। সর্বশেষ যে কর্মসূচিটি হয়েছে ওখানে আমাদের অনেক শিক্ষক আহত হয়েছেন। আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের ইয়াসমিন ম্যাডাম, তিনি গ্রেনেডে আহত হয়েছিলেন। আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের জনাব শফিউল্লাহ স্যার গাইবান্দার, তিনি আহত হয়েছিলেন, আরো অনেকে আহত হয়েছেন। তো আমরা আমাদের জাতীয়করণের আমাদের যে পে স্কেলের যে দাবিতে আমরা অটল আছি। যতদিন পর্যন্ত পে স্কেলের প্রজ্ঞাপন না হবে আমরা আমাদের এই দাবি জানাতেই থাকবো এই সরকারের কাছে, এবং পর্যায়ক্রমে আমরা এটা আস্তে আস্তে পে স্কেলের আন্দোলনকে আমরা ইতিমধ্যে খসড়া চিন্তা ভাবনা করছি। স্মারকলিপি দেয়া, মানববন্ধন করা, সংবাদ সম্মেলন করা, আমরা এইভাবে আস্তে আস্তে আমরা শুরু করব। এরপরে যদি না হয় তাহলে আমরা মাঠের আন্দোলনে আমরা যাব। তো আপনারা সবাই যেহেতু শতভাগ উৎসব ভাতার বিষয়টি আসছে, এটা নিয়ে আপনারা লেখালেখি অব্যাহত রাখেন। পাশাপাশি পে স্কেলের ব্যাপারে আপনারা লেখালেখি অব্যাহত রাখেন। দেখেন সোশ্যাল মিডিয়া এখন একটি শক্তিশালী মাধ্যম। আমরা যদি সবাই সোচ্চার হয়, আমরা 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী, প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারী সবাই যদি আমরা এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আমরা যদি সরব হই তাহলে নিশ্চিত বড় রকমের একটা চাপ তৈরি হবে। আর যদি বড় রকমের একটি চাপ তৈরি হয় তাহলে সরকার এটাকে সবাই বিবেচনায় নিবে। দেখেন বিগত সরকার কিন্তু পে স্কেলের একটা বরাদ্দ দিয়ে গেছে এবং পে স্কেলের আপনার বাস্তবায়নের জন্য সুপারিশ পর্যালোচনার জন্য তারা কিন্তু মন্ত্রী পরিষদের নেতৃত্বে একটি কমিটিও করেছে। তো সবকিছু ঠিক আছে। এখন নতুন সরকার যদি মনে করে এখানে সংযোজন বিয়োজন করবে, এটাও করতে পারে, কিন্তু দীর্ঘদিনের পে স্কেলের প্রজ্ঞাপনটি হওয়া দরকার। এই কারণে কারণ ইতিমধ্যে প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে 2 দফা পে স্কেলের প্রজ্ঞাপন থেকে বঞ্চিত করা হয়েছে। কারণ সর্বশেষ 15 সালে প্রজ্ঞাপন হয়েছিল, আজকে 26, প্রায় 11 বছর। সাধারণত 11 বছরে 2টি পে স্কেলের প্রজ্ঞাপন হওয়ার কথা, এখানে একটিও হয়নি। এটা যদি আরো প্রলম্বিত হয়, দীর্ঘায়িত হয় এবং যদি এটার প্রজ্ঞাপন না হয় তাহলে ইতিমধ্যে 2টি থেকে বঞ্চিত করা হয়েছে। তাহলে কর্মচারীদের জন্য আসলে জীবনযাপন করা অনেক কঠিন হয়ে যাবে, বিশেষ করে 10ম গ্রেড থেকে নিয়ে
20তম গ্রেড পর্যন্ত যাদের গ্রেডের আপনার যাদের গ্রেডের বেতনের যে ইয়েটা আপনার রেঞ্জটা এটা খুব কম, তাদের জন্য আসলে জীবনযাপন করা খুব কঠিন। কালকে আমি প্রেস ক্লাবের প্রোগ্রামে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমাদের একজন সহযোদ্ধা কথা বলছিলেন, আমাদের একজন ম্যাডাম কথা বলছিলেন। তিনি বলছিলেন যে তিনি সর্বসাকুল্যে মাত্র 16,000 টাকা বেতন পান। প্রাইভেটে তিনি চাকরি করতেন, ওখানে 40,000 টাকা বেতন পেতেন, এবং তার সাথে এখন যিনি আগে যেখানে চাকরি করতেন তার কলিগে এখন 50,000 টাকা বেতন পায়। আর সিটি কর্পোরেশনের সরকারি চাকরিতে এসে তার বেতন মাত্র 17,000 টাকা সর্বসাকুল্য। এবং তিনি তার 9 মাসের আপনার কোলের শিশুকে রেখে গতকালকের প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করেছেন। তার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, উনি কালকে ওখানে বক্তব্য রেখেছেন। তো এই বিষয়গুলো সরকারের বিবেচনা নেওয়া উচিত, এবং এগুলো সরকারের এই দুইটা বিষয় এখন প্রায়োরিটি বেসিসে, যে আমাদের পে স্কেলের প্রজ্ঞাপন এবং আমাদের শিক্ষকদের যে শতভাগ উচ্চ ভাতার যে বিষয়টি, যেহেতু এটা আলোচনায় এসেছে এবং মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি, এই দুইটা বিষয় নিয়ে সরকারের এখন কাজ করা দরকার। আরেকটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, এটা আপনাদের জানা দরকার। আপনারা জানেন আমরা যখন শহীদ মিনার আন্দোলন করি, ওই আন্দোলনের সময় বিভিন্ন পক্ষ থেকে আমাদের আন্দোলনকে বিভিন্নভাবে এটাকে রূপ দেওয়ার জন্য, এটাকে ষড়যন্ত্র হিসাবে রূপ দেওয়ার জন্য, এই আন্দোলনকে বানচাল করার জন্য বিভিন্নভাবে আমাদের আন্দোলনকে এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করা হয়েছে। ইনকিলাব পত্রিকা আপনারা জানেন আমার বিরুদ্ধে এই পর্যন্ত প্রায় 30টির উপর তারা করেছে, প্রায় 30টি। তারা একদিন, এটা সম্ভবত 16 আগস্টের গত বছরের, ওখানে শিরোনামে আমাকে নিয়ে তারা রিপোর্ট করেছিল। তো মুমতাজি সাহেব এবং তাদের ইনকিলাব বাহাউদ্দিন সাহেব তারা মূলত আমাদের আন্দোলনের ব্যাপারে ব্যাপকভাবে মিডিয়ার মাধ্যমে তারা প্রচারণা চালিয়েছিল। আমরা বিস্ময়কর, আবার আওয়াজ শোনা যাচ্ছে? প্লিজ একটু কমেন্ট করবেন, আওয়াজ শোনা যাচ্ছে কিনা, আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু কমেন্ট করবেন। আওয়াজ কি শোনা যাচ্ছে? থ্যাংক ইউ। একজন কমেন্ট করেছেন, SM ফেরদৌস আহমেদ, ধন্যবাদ আপনাকে। আমাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে এখানে একটি ব্যতিক্রমধর্মী ঘটনা ঘটেছে। 5ই আগস্টের পরে আপনারা জানেন ইন্টারিম গভর্নমেন্ট বিভিন্নভাবে তাদের মতো করে তারা বিভিন্ন অধিদপ্তর, বিভিন্ন জায়গায় তারা নিজেদের মতো করে লোক বসিয়েছে। শাব্বির আহমদ মুমতাজি সাহেব, তাকে আপনারা চিনেন সবাই, আমাদের সকল আন্দোলনে যিনি বিরোধিতা করেন। এবং আপনাদের মনে আছে 2018 সালে আমরা যখন প্রেস ক্লাবে আমাদের ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতার জন্য আমরা আন্দোলন করছিলাম, ওই সময় আপনারা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের মনে থাকার কথা, তারা সোহরাওয়ার্দীতে নুরুল ইসলাম নাহিদ এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ওনাকে নিয়ে সোহরাওয়ার্দীতে একটা বড় রকমের তারা একটা আপনার প্রোগ্রাম করেছিল, আপনাদের নিশ্চয় মনে আছে। শিক্ষকদেরকে বিভিন্নভাবে ফুসলিয়ে সারা দেশ থেকে তারা নিয়ে এসেছিল যে এখানে তারা ঘোষণা দিবে, জাতীয়করণের ঘোষণা দিবে, বা শিক্ষকদের দাবি দেওয়া সরকার এই ব্যাপারে সরকার ঘোষণা দিবে। এবং ওখানে দেখা গেল যে আশ্চর্যজনকভাবে যারা দুইজন মন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের কাছে শিক্ষকদের কোনো দাবি উপস্থাপন করা হলো না। যার কারণে যখন শিক্ষামন্ত্রী বক্তব্য শুরু করলেন তখন আমরা দেখলাম যে শিক্ষকরা ওখান থেকে বের হয়ে চলে আসলেন। আমি তখন প্রেস ক্লাবে আন্দোলনরত ছিলাম, আমি ওখান থেকে আস্তে আস্তে গেলাম দেখার জন্য যে আসলে কি ঘটে ওখানে। তো ওই সময় আমাদের ওই আন্দোলনটাকে, যে আন্দোলনের মাধ্যমে আমরা 5% ইনক্রিমেন্ট পেয়েছি, বৈশাখী ভাতা পেয়েছি, ওই আন্দোলনটাকে মানে নস্যাৎ করার জন্য, ওই আন্দোলনটাকে বানচাল করার জন্য, এটা বোঝানোর জন্য যে তাদের সাথে কোনো লোক নাই, তাদের কথা শোনার দরকার নাই, আমাদের অনেক লোক, এরা সোশ্যাল মিডিয়ায় এমনি ঝড় তুলে, এরা আসলে লোকজন নাই। অর্থাৎ আমাদের আন্দোলনটাকে বানচাল করার জন্য তখন কিন্তু জমিয়তুল মুদানিসিনের নেতৃত্বে বাহাউদ্দিন এবং মুমতাজি ওখানে কিন্তু আপনার একটা প্রোগ্রাম করেছিল। ওই সময় সে কিন্তু ষড়যন্ত্র করেছে। এরপরও সকল ষড়যন্ত্র মারিয়ে আমাদের দৃঢ়তার কারণে আমরা কিন্তু 5% ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতা ওই সময় কিন্তু আমরা আদায় করেছি, যেটা বাংলাদেশের ইতিহাসে একটা বড় রকমের অর্জন ছিল এমপিভুক্ত শিক্ষকদের জীবনে। তো আমরা এই বছরের যে আন্দোলনটা আপনাদের মনে আছে, এই বছরে যখন আন্দোলনটা আমরা শুরু করি, আমরা যখন সমাবেশটি করেছিলাম প্রথমে প্রেস ক্লাবে, বড় যে সমাবেশটি, ওই সমাবেশের প্রথম দিন ইনকিলাব রিপোর্ট করেছে ভালো, কিন্তু পরের দিন থেকে একমাত্র মিডিয়া, সকল মিডিয়া আমাদের পক্ষে রিপোর্ট করেছে, একমাত্র মিডিয়া ইনকিলাব উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা কিন্তু আমাদের বিপক্ষে রিপোর্ট করেছে। আমি যে কথাটা বলছিলাম যে শাব্বির আহমদ মুমতাজি এবং বাহাউদ্দিন
তারা কিন্তু সবসময় শিক্ষক বিদ্বেষী। এবং আমার প্রতিষ্ঠানে যে অডিট এবং তদন্তের যে বিষয়টি এসেছে, অলরেডি হয়েছে তদন্ত এবং অডিট হয়েছে, এগুলো আমি সব কাগজপত্র আমি সাবমিট করেছি। এগুলো সবকিছুর পিছনে মেকানিজম করেছে এই বাহাউদ্দিন এবং বাহাউদ্দিন মুমতাজি এবং তাদের ইনকিলাব পত্রিকা। বাহাউদ্দিন নিজে তৎকালীন ডিসিকে ফোন করেছে আমার ব্যাপারে, এবং আমার ব্যাপারে বিষোদগার করেছে ডিসিকে ফোন করে। আমাকে পরে আমাদের ময়মনসিংহের যিনি ডিসি মহোদয় ছিলেন তখন, এখন বর্তমান ডিসির আগের যিনি ছিলেন জনাব মফিদুল আলম, উনি পরে আমাকে ফোন করলেন। পরে আমি তাকে গিয়ে তার সাথে কথা বলার পরে তিনি পরে ক্লিয়ার হলেন। তো আমাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের যিনি কন্ট্রোলারের দায়িত্বে ছিলেন, যারা ইসলামী মাদ্রাসায় চাকরি করেন আপনারা জানেন, বিশেষ করে ফাজিল কামিল মাদ্রাসায় জনাব মোহাম্মদ আলী, অত্যন্ত ভালো মানুষ এবং চৌকস মানুষ। এটা শুধু আমার কাছে না, আমি জানি সবার কাছে উনি ভালো মানুষ। এই লোকটি দায়িত্ব নেওয়ার পরে আমাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের যে সেশন জট ছিল, রাত দিন কাজ করে সে কিন্তু বিশ্ববিদ্যালয় সেশন জট একেবারে মুক্ত করে ফেলেছেন। আমি যেটুকু জানি সে রাত্রে 12টা 1টা পর্যন্ত মানে সে অফিসে কাজ করেছে, কারণ তার ফ্যামিলি এখানে ছিল না, যার কারণে মানে তার জন্য কাজ করা সহজ হইতো। এই লোকটাকে এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অত্যন্ত ভালো মানুষ জনাব আয়ুব হোসেন, উনি অনেক ভালো কাজ করেছেন আসার পরে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মুমতাজির ছেলে ফাহাদ মুমতাজির নেতৃত্বে জমিয়তের প্ররোচনায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এখানে মব তৈরি করা হয়েছে। বিসির উপর একসাথে অফিসে 40 জন 50 জন ঢুকে তাকে ফোর্স করা হয়েছে যাতে কন্ট্রোলার মোহাম্মদ আলী সাহেবকে এখান থেকে মানে তাকে যাতে এখান থেকে পদত্যাগে বাধ্য করা হয়, এবং রেজিস্ট্রারকে যাতে পদত্যাগে বাধ্য করা হয়। এবং তারা ওখানে ফোর্স করে মবের পরিবেশ তৈরি করে একজন অত্যন্ত সৎ, যোগ্য এবং দক্ষ কন্ট্রোলার, যিনি অল্প সময়ের মধ্যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের জটকে তিনি সেশন জটকে একেবারেই তিনি শেষ করেছেন এবং সেশন জট মুক্ত বিশ্ববিদ্যালয়কে করেছেন, এমন একজন যোগ্য দক্ষ মানুষকে এখান থেকে রিজাইন দিতে বাধ্য করেছেন জমিয়তের প্ররোচনায়। জমিয়তের মুমতাজির ছেলে ফাহাদ মুমতাজির মানে মাধ্যমে মূলত এগুলো হয়েছে। এবং তারা বলেছে ডিসিকে যে ফাহাদ মুমতাজিকে রেজিস্ট্রার জনাব আয়ুব হোসেনকে মানে পদ থেকে বাধ্য করে তাকে দায়িত্ব দিতে হবে। বিসিকে ফোর্স করে শিক্ষকদের 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীদের স্বার্থের বিপক্ষে সবসময় যে মুমতাজি অবস্থান নেন, যে মুমতাজি কাজ করেন, এই মুমতাজি ছেলেকে বিসিকে বাধ্য করেছে তাকে কি করার জন্য, রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়ার জন্য। সে মূলত বিশ্ববিদ্যালয়ের এখন সম্ভবত উপরেজিস্ট্রার, সম্ভবত যদি আমি ভুল করে না থাকি, সম্ভবত উপরেজিস্ট্রার, তাকে রেজিস্ট্রারের দায়িত্ব দিতে বাধ্য করেছে এবং সে এক রকমের ফোর্স করে বিসির কাছ থেকে রেজিস্ট্রারের দায়িত্ব সে গ্রহণ করেছে। এই যে আপনার মানে শিক্ষক আন্দোলন করে নিজেদের আখের গুছানো, এই সংস্কৃতি থেকে বের হতে না পারার কারণে আমরা শিক্ষকরা এতদিন বঞ্চিত ছিলাম। এখন যদি এই সরকারের সময় যদি এইভাবে শিক্ষক আন্দোলনকে ব্যবহার করে যদি শিক্ষক নেতারা তাদের সন্তানদেরকে চাকরি দিয়ে সন্তানদেরকে ভালো পোস্টে বসিয়ে যদি আখের গোছানোর প্রক্রিয়া অব্যাহত থাকে, তাহলে আমরা কিন্তু আবারও বঞ্চনার দিকে আমাদেরকে যেতে হবে। আমরা কিন্তু আবারও বঞ্চনার ইতিহাস আমাদের কপালে কিন্তু আবার জুটবে। এই ব্যাপারে সবাইকে সরব এবং সোচ্চার হওয়া দরকার। আমি আমাদের যিনি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আছেন, মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয় আছেন এবং সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করব যে আপনি আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন যে আমি কোনো দুর্নীতি কোনোদিন করিনি এবং করবো না আমি যতদিন বেঁচে আছি। যারা ফোর্স করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বিসির কাছ থেকে রেজিস্ট্রারের দায়িত্ব জোরপূর্বক দখল করেছে, তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য এবং তাকে ওখান থেকে সরিয়ে যোগ্য মানুষকে রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়ার জন্য আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, সকল গোয়েন্দা সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি এবং শিক্ষা মন্ত্রণালয় সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। শিক্ষক আন্দোলনকে ব্যবহার করে যাতে কেউ আখের গুছাতে না পারে, এটার ব্যাপারে সকল শিক্ষকদেরকে সতর্ক সচেতন থাকার জন্য অনুরোধ করছি এবং সোশ্যাল মিডিয়া এই ব্যাপারে সরব হওয়ার জন্য অনুরোধ করছি। আমরা শিক্ষক আন্দোলন করি, আমি 17 সাল থেকে শিক্ষক আন্দোলন করি, আপনারা জানেন। আমি আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করে বলছি, অসংখ্য শিক্ষকের কাজ করে দিয়েছি, উপকার করেছি, আপনাদের অনেক কাজ করেছি। 5% ইনক্রিমেন্ট আন্দোলন, বৈশাখী ভাতার আন্দোলনে সামনে থেকে আমরা নেতৃত্ব দিয়েছি, আপনারা দেখেছেন।
শিক্ষকদের জন্য রাস্তা ঝাড়ু দিয়েছি, বিছানা ঝাড়ু দিয়েছি, প্রেস ক্লাবে ঘুমিয়েছি, তারপরে 22 দিনের আন্দোলনে গ্রেফতার হয়েছি। গত সরকারের সময়ে এনএসআই কার্যালয়ে 2.5 ঘন্টা আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের সময়, ইন্টারিম গভর্নমেন্টের সময় আমাকে 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শহীদ মিনার আন্দোলন, এটা আপনার চোখের সামনে জল জল করে ভাসছে। কিন্তু কোনো শিক্ষক বলতে পারবে না কারো কাছ থেকে, মানে কারো উপকার করার নামে কারো কাছ থেকে 1টি টাকা নিয়েছি, কারো কাছ থেকে 1 কাপ চা খেয়েছি, আন্দোলন করার সময় কারো কাছ থেকে চেয়ে 1টি টাকা নিয়েছি, কেউ বলতে পারবে না। নিছক আল্লাহর ওয়াস্তে কাজ করি, মানুষ দোয়া করবে, এটুকু, আর কোনো প্রত্যাশা নেই। আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য কাজ করবে এবং আমৃত্যু কাজ করব। এবং এই আদর্শ, যে আদর্শ দিয়ে 17 সাল থেকে 26 সাল পর্যন্ত 9 বছর কাজ করেছি, এই আদর্শের উপর অবিচল আমি থাকতে চাই এবং থাকবো ইনশাল্লাহ। জ্ঞাত সারে আমি আমার এই আদর্শ থেকে লাইনচ্যুত হব না। আমি আমার এই আন্দোলনের মাধ্যমে কোনো রকমের আর্থিক কোনো সুযোগ সুবিধা, টাকা পয়সা কামানো এবং কোনো রকমের আখের গোছানো যাতে আমি, মানে এইরকম চিন্তা যাতে আমার মাথায় না আসে, এই রমজানে আপনাদের সকলের কাছে দোয়া চাই, এইটুকু দোয়া আপনারা করবেন। কিন্তু যারা শিক্ষক আন্দোলনকে ব্যবহার করে আখের গুছাতে চায়, তাদের ব্যাপারে যদি আমরা নীরব থাকি, তাহলে এটা অন্যায়কে সমর্থন করার মতো হবে। এই জন্য আপনারা সবাই এ ব্যাপারে লেখালেখি করবেন, যাতে মুমতাজির ছেলে যেহেতু জোরপূর্বক বিসিকে বাধ্য করেছে রেজিস্ট্রারের পদ দেওয়ার জন্য এবং রেজিস্ট্রারের পদকে সে দখল করেছে, শিক্ষামন্ত্রী যাতে এই ব্যাপারে সদয় হয় এবং শিক্ষামন্ত্রী যাতে এই ব্যাপারে সতর্ক হয়, তিনি যাতে এই শিক্ষক আন্দোলনকে ব্যবহার করে কেউ যাতে আখের গুছাতে না পারে, এই ব্যাপারে যাতে উনি সতর্ক হন, এই ব্যাপারে সকলের আমি দৃষ্টি আকর্ষণ করছি। যেখানে অন্যায় হবে, আমরা শিক্ষক হিসাবে সবার উচিত আমরা প্রচন্ডভাবে আমরা সচেতন হব, রাজনৈতিকভাবে সচেতন হব। যারা ভালো কাজ করবে আমরা অবশ্যই ভালো কাজের অ্যাপ্রিসিয়েট করবো, এটা সরকারি দল হোক বিরোধী দল হোক। যারা মন্দ কাজ করবে আমরা তাদের সমালোচনা করব, যাতে তারা সংশোধন হয়, সরকারি দল হোক অথবা বিরোধী দল হোক। দলান্ধ হয়ে আমরা কোনোভাবেই যাতে কোনো খারাপ কাজকে আমরা অ্যাপ্রিসিয়েট না করি, ভালো কাজকে যাতে আমরা সমালোচনা না করি। শিক্ষক হিসাবে নিরপেক্ষভাবে আমাদের উচিত ভালো কাজের প্রশংসা করা, ভালো কাজকে উৎসাহিত করা, খারাপ কাজকে, আপনার মন্দ কাজকে আমাদের সমালোচনা করা, যাতে এগুলো থেকে ফিরে আসে। এই কাজগুলো যদি আমরা করতে পারি, সবাই যদি আমরা সতর্ক হই, সচেতন হই, তাহলে আমাদের সোশ্যাল মিডিয়ায় সবের কারণে দেখা যাবে যারা মন্দ কাজ করে মন্দ কাজ থেকে সরে আসবে। এবং সরকারের যদি মন্দ কাজের ব্যাপারে যদি সরকারের দৃষ্টিগোচর হয়, দেখা যাবে সরকার এগুলোর ব্যাপারে সতর্ক হবে, সচেতন হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেবে। ফলে আমাদের সমাজ থেকে মন্দ কাজগুলো বন্ধ হয়ে যাবে। আমরা শিক্ষক হিসাবে প্রচন্ডভাবে আমাদের উচিত রাজনৈতিকভাবে সচেতন হওয়া, ভালো কাজকে যেই করুক, সরকারি দল করুক বিরোধী দল করুক, অ্যাপ্রিসিয়েট করা, এবং মন্দ কাজ যেই করুক, সরকারি দল করুক বিরোধী দল করুক, যেই করুক, এটাকে মন্দ বলা, এটা আমাদের হওয়া উচিত। আগামী দিনে আমরা অবশ্যই প্রত্যাশা করব যাতে আমাদের উৎসবতার প্রজ্ঞাপনটা যাতে হয়। যেহেতু বিষয়টি নিয়ে কথা উঠেছে, আমরা শিক্ষামন্ত্রীর কাছ থেকে চমক হিসাবে এই ঈদেই আমরা শতভাগ উৎসব পাতা চাই এবং আমাদের পে স্কেলের বিষয়ে আমরা সবাই সচেতন থাকবো এবং পে স্কেল যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় আমরা লেখালেখি আমরা অব্যাহত রাখবো। আমি আপনাদেরকে এই রমজানে আপনাদের কাছ থেকে দোয়া চাই, আমি যাতে সুস্থ, আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখেন, আমার সহযোদ্ধাদের জন্য দোয়া চাই যাতে তাদেরকে সুস্থ রাখেন এবং সবাই যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন সবার জন্য দোয়া চাই এবং আল্লাহ যাতে নিরাপদে রাখেন। আমৃত্যু আপনাদের জন্য কাজ করতে চাই এবং আল্লাহর ওয়াস্তে কাজ করতে চাই, কোনো রকম বিনিময় ছাড়া। বিনিময় শুধু আল্লাহ তাআলার কাছে চাই, আর কাছে চাই না। মানুষের যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী অসংখ্য ফোন সারা দেশ থেকে আসে, যেখানে আমি চেষ্টা করি কাজ করার জন্য। আপনারা দেখেছেন সম্প্রতি যে কাজটি করেছি ছুটির বিষয়টি নিয়ে, এটা আপনারা সবাই দেখেছেন। রমজানে আসলে আমাদের রমজানে মানে রোজা রেখে আসলে আমাদের জন্য শ্রেণী কার্যক্রম পরিচালনা করা অনেক কঠিন, বাচ্চাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। আমাদের অনেক বাচ্চাই, আপনার প্রায় বাচ্চাই রোজা রাখে। আমার 5-এ পরে আমার মেয়ে, একটা মেয়ে, আমার 2 নম্বর মেয়েটা, সে সবগুলো রোজা রাখছে। তো তার জন্য আসলে এই রোজা রেখে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করা আসলে তার জন্য কঠিন। তো আমরা কিন্তু চেষ্টা করেছি জোটের পক্ষ থেকে, আপনারা দেখেছেন যে আমরা মাওশি ডিজির সাথে সাক্ষাৎ করেছি, ওখান থেকে ওনার পরামর্শের প্রেক্ষিতে আবেদন দিয়েছি। আমাদের আবেদনের প্রেক্ষিতে মাওশি ডিজি সচিব মহোদয়কে তিনি আপনার চিঠি রেখেছেন এবং সর্বশেষ আলহামদুলিল্লাহ আমাদের নতুন মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপে আমাদের সবার জন্য কিন্তু রমজানের ছুটিটা হয়েছে। আমরা যদি সবার সরব না হইতাম, আমাদের জোট যদি আগায় না আসতো, আপনারা সোশ্যাল মিডিয়ায় সরব না হইতেন, তাহলে কিন্তু হয়তো বা ছুটিটা হইতো না। আলহামদুলিল্লাহ এখন কিন্তু সবার ছুটি হয়েছে, স্কুলের হয়েছে, মাদ্রাসার হয়েছে, কারিগরি হয়েছে, কলেজের হয়েছে। কারিগরিটা একটু অস্পষ্টতা হয়েছিল, আমরা পরে খোঁজখবর নিয়েছি, পরে কারিগরি বোর্ডের মাধ্যমে এটা কিন্তু এনশিওর হয়েছে আলহামদুলিল্লাহ। তা আমরা সবাই মিলে
চেষ্টা করি আমাদের যে বৈষম্যগুলো আছে এগুলো দূর করার জন্য। আমরা আমাদের মর্যাদা, আমাদের সম্মান, বিশেষ করে আমাদের এমপিভুক্ত শিক্ষকদেরকে যেভাবে আপনার অসম্মানের চোখে দেখা হয়, এটা নিয়ে আমাদের একটা বড় রকমের মুভমেন্ট হওয়া উচিত এবং এখান থেকে আমরা কিভাবে আমাদেরকে উত্তরণ করাতে পারি সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনও কাজ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমরা সবাই আর সবার জায়গা থেকে এই রমজানে সবার জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে হয়তো আপনাদের সাথে শহীদ মিনারে অথবা প্রেস ক্লাবে অথবা সুরাওয়ার্দিতে অথবা যে কোনো জায়গায় হয়তো সংগ্রামে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে, সে আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। যদি সম্ভব হয় লাইভটি শেয়ার করে সরকারের নজরে আনবেন, যাতে আমরা আগামী এই আসন্ন ঈদুল ফিতর থেকে যাতে আমরা উচ্চ ভাতাটা পেতে পারি। শতভাগ এই ব্যাপারে সবাই একটু শেয়ার করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।